হ্যালো স্টুডেন্টস, M2027 অর্থাৎ মাধ্যমিকের যে সিরিজটা আমি শুরু করেছিলাম তার আজকে এর নেক্সট ভিডিও। এর আগের ভিডিওগুলি যদি দেখতে হয় তাহলে প্লে লিস্ট করা আছে, চ্যানেলে গিয়ে প্লে লিস্ট দেখে নিলেই পেয়ে যাবে। তো আগের দিন পর্যন্ত আমরা কি পড়েছিলাম যে স্তরভেদে উষ্ণতার কিভাবে পার্থক্য হয়। তো আজকে আমরা শুরু করছি কি স্থলবায়ু কিভাবে উৎপন্ন হয়, অর্থাৎ মানে আমাদের পৃথিবীতে যে স্থলবায়ু চলাচল করে সেটি উৎপন্ন কিভাবে হয়। কিভাবে হয়? প্রথমে জানি স্থলবায়ু জিনিসটা কি। স্থলবায়ু হচ্ছে এক প্রকারের স্থানীয় বায়ু যা রাত্রিকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে? এবার এটার উৎপত্তি কিভাবে হয়? উৎপত্তি হয় এভাবে যে, দেখাচ্ছি। ধরো এইটা হচ্ছে আমাদের স্থলভাগ, ঠিক আছে? এইবার এটা ধরলাম হচ্ছে জলভাগ বা সমুদ্র। এখন কি হয় যে আমাদের যে সূর্য আছে সেই সূর্য থেকে কি হয়, আলোকরশ্মি এসে স্থলভাগ এবং জলভাগ উভয়ের উপরেই পড়ে। কিন্তু আমরা জানি কি জলের যে আপেক্ষিক তাপ তা কত হয়? 1, অর্থাৎ জলের আপেক্ষিক তাপ যত ধরনের পদার্থ হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয় হলো জলের আপেক্ষিক তাপ। অর্থাৎ জল গরম হতেও সময় নেয়, আবার ঠান্ডা হতেও সময় নেয়। তার ফলে কি হয়, স্থলভাগের উপরের যে বায়ুটা থাকে সেই বায়ুটা কি হয়, গরম হয়ে যায়। ঠিক আছে? আর জলভাগের যে বায়ুটা আছে সেই বায়ুটা ধীরে ধীরে গরম হয়। এবার এটা তো গেল হচ্ছে দিনের বেলার ব্যাপার। যদি এখন সেটা রাত্রি হয়ে যায় তাহলে কি হবে? রাত্রি হয়ে গেলে দেখা যাবে যে স্থলভাগ তাড়াতাড়ি গরমও যেমন হয়েছিল তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে গেল। অর্থাৎ রাত্রেবেলা যখন সূর্য থাকে না তখন কি হয় যে জলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয়েছিল তেমনি তাড়াতাড়ি স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয়েছিল তেমনি তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। কিন্তু জলভাগ যে থাকে তার উপরের যে বায়ুটা সেটা গরম হয়ে থাকে। অর্থাৎ জলভাগ অত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে না, কারণ জলের আপেক্ষিক তাপ যেহেতু বেশি তাই গরম হতেও সময় নেয় আবার ঠান্ডা হতেও সময় নেয়। এবার যেহেতু জলভাগের উপরই বায়ুটা গরম থাকে তাই সেই বায়ুটা হালকা হয়ে উপর দিকে উঠে যায়। ঠিক আছে? সেই বায়ুটা হালকা হয়ে উপর দিকে উঠে যায়, আর স্থলভাগের উপরের যে বায়ুটা সেটা তখনও ওই তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। এবার স্থলভাগ যেহেতু ঠান্ডা হয়ে থাকলো আর জলভাগ যেহেতু গরম হয়ে থাকলো, তার ফলে কি হয়, এই যে জলভাগের উপর থেকে বায়ু চলে যাওয়ার ফলে এখানে যে ফাঁকা জায়গাটার সৃষ্টি হয়েছিল সেই জায়গায় স্থলভাগের উপর থেকে বায়ু আসতে শুরু করে। ঠিক আছে? এটা ঘটনাটা কখন ঘটছে? রাত্রেবেলা। রাত্রে এই ঘটনাটা ঘটছে। এই স্থলভাগের উপর থেকে যে বায়ুটা আসতে শুরু করে সেই বায়ুটাকে বলা হচ্ছে হলো স্থলবায়ু। ঠিক আছে? এটাকে আবার একবার পরিষ্কার মতো দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের স্থলভাগ, এটা হচ্ছে আমাদের জলভাগ। তো রাত্রেবেলায় কি হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের চাঁদ, যে রাত্রেবেলায় কি হচ্ছে, জলভাগ ধীরে ধীরে তাপ বিকিরণ করছে আর স্থলভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দিচ্ছে। তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দেওয়ার ফলে জলভাগের উপরের যে বায়ুটা সেটা থাকে গরম আর স্থলভাগের উপরের বায়ুটা থাকে হচ্ছে ঠান্ডা। স্থলভাগের যে উপরে বায়ুটা থাকে সেটা হয়ে যায় ঠান্ডা। এবার এটা হয়ে যায় ঠান্ডা বায়ু আর এটা হয়ে যায় হচ্ছে হলো গরম বায়ু। এবার এই গরম বায়ু হওয়ার কারণে এই বায়ুটা হালকা হয়ে উপর দিকে চলে যায়। বায়ুটা হালকা হয়ে উপরে চলে গেল আর এখানে তাপগুলো বিকিরণ হয়ে যাওয়ার ফলে এই বায়ুটা ঠান্ডা ছিল। সেই দিক থেকে বায়ু কি করে, ওই ঠান্ডা বায়ুগুলো এখানে যে ফাঁকা স্থানটার সৃষ্টি হয় সেখানে আসতে শুরু করে। তার ফলে স্থলভাগের উপর থেকে যে বায়ুটা আসা শুরু করে সেটাকে আমরা কি বলি, স্থলবায়ু বলে নাম দিই। আর তাহলে একইভাবে আমরা যদি জলবায়ুর জিনিসটা দেখি, মানে জলবায়ু বা সমুদ্রবায়ু কাকে বলবে? সমুদ্রবায়ু বলবে হচ্ছে হলো, এক্ষেত্রে এখানে ধরলাম স্থলভাগ আর এখানে হচ্ছে আমাদের জলভাগটা আছে। এক্ষেত্রে কি হয়, এই ঘটনাটা ঘটে হচ্ছে হলো দিনের বেলায়। দিনের বেলায় যখন সূর্যরশ্মি এসে পড়ে তখন এই ঘটনাটা ঘটে। কি ঘটে? সূর্যরশ্মি এসে পড়ার ফলে
স্থলভাগ একইভাবে কী হয়, তাড়াতাড়ি গরম হয়ে যায়, যেটা আগের বইতে বলছিলাম যে স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং তাড়াতাড়ি গরম হয়ে যায় জলভাগের তুলনায়, অর্থাৎ জলভাগ ধীরে ধীরে গরম হয়, স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাড়াতাড়ি গরম হওয়ার ফলে কী হয়, এর উপরের যে বায়ুটা থাকে সেটা তাড়াতাড়ি হালকা হয়ে যায়, হালকা হয়ে বায়ুটা উপর দিকে চলে যায়, বায়ুটা কী হয়, উপর দিকে চলে যায়। এবার বায়ু উপর দিকে চলে যাওয়ার ফলে কী হয়, জলভাগ তো ধীরে ধীরে গরম হচ্ছে, তাই জলভাগের উপরের বায়ুটা ঠান্ডা থাকে। এবার জলভাগের উপরের বায়ুটা ঠান্ডা থাকে আর স্থলভাগের উপরের বায়ুটা গরম হয়ে যায়। তার ফলে কি হয়, এইখানে যে ফাঁকা স্থানটার সৃষ্টি হয়েছে সেই স্থানে সমুদ্রের উপর থেকে ঠান্ডা ভারী বায়ু আসতে শুরু করে। যেহেতু সমুদ্রের উপর দিয়ে এই বায়ুটা আসে, তাই এই বায়ুটিকে বলা হচ্ছে হলো সমুদ্র বায়ু। আমাদের স্থলবায়ু হয়ে গেল, তারপরে আমাদের হচ্ছে সমুদ্র বায়ু, এটাও হয়ে গেল। এবার আসি হচ্ছে আমরা সমুদ্র বায়ুর ছবিও আছে, এই পিডিএফটি যদি তোমাদের দরকার হয় আমাকে জানাতে পারো, ওই কমেন্ট সেকশনে জানিয়ে নিজের পিডিএফ লিখে নিজের নাম্বারটা দিয়ে দিও, আমি তোমার হোয়াটসঅ্যাপে এই পিডিএফটি পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই পিডিএফটির খুবই সামান্য মূল্য রেখেছি, একদম সামান্য মূল্যে তোমাকে এটা দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আমাদের আছে হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত এই জিনিসটা কি? পরিচলন স্রোত হলো তরল ও গ্যাসের তাপ সঞ্চালনের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে কি হয়, তাপের প্রভাবে পদার্থ কণাগুলোর বাস্তব স্থানচ্যুতি ঘটে। এই সংজ্ঞাটা যদি আমি দেখি, কি যখন কোনো তরল বা গ্যাসের একটি অংশ উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা ও ভারী অংশ নিচে নেমে আসে, তখন যে চক্রাকার প্রবাহের সৃষ্টি হয় সেই প্রবাহকেই পরিচলন স্রোত বলে। অর্থাৎ এই পরিচলন স্রোতই আমাদের স্থলবায়ু, সমুদ্রবায়ু এদের সৃষ্টির সময় কাজে লাগে। ঠিক আছে, পরিচলন স্রোত সৃষ্টি হয় কিভাবে? তরল বা গ্যাসের নিচের অংশে তাপ দিলে সেই অংশ প্রসারিত হয়ে, অর্থাৎ ব্যাপারটা এরকম যে তরল বা কোনো গ্যাসের আমরা যদি হিট দিতে শুরু করি, তাহলে কি হয়, তার যে নিচের অংশটা থাকে এই জায়গাটা প্রথমে গরম হয়, হয়ে সেটা গরম হয়ে হালকা হয়ে উপর দিকে চলে যায়, যে কোনো তরল বা গ্যাসে উপর দিকে চলে যায়। তার ফলে কি হয়, আশেপাশে যে ঠান্ডা জায়গাটা থাকে, অর্থাৎ ঠান্ডা তরলটা থাকে, সেটা এভাবে নিচের দিকে নেমে আসতে থাকে। ঠিক আছে, এই যে একটা চক্রাকারের সৃষ্টি হলো, এটাকেই বলা হচ্ছে হলো পরিচলন স্রোত। ঠিক আছে, কি তরল বা গ্যাসের নিচের অংশে তাপ দিলে সেই অংশ প্রসারিত হয়, ঘনত্ব কমে যায় ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এবং ঠান্ডা অংশ ভারী হওয়ায় নিচে নেমে আসে। এইভাবে একটি চক্রাকার স্রোতের সৃষ্টি হয়, একেই পরিচলন স্রোত বলা হয়। কোথায় কোথায় পরিচলন স্রোত সৃষ্টি হয়? তরলে, গ্যাসে, কিন্তু কঠিনে পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে না, কারণ কণার কোনো রকম স্থানচ্যুতি হয় না। দৈনন্দিন জীবনের উদাহরণ স্থলবায়ু, স্থলবায়ু, যেটা একটু আগে বললাম। ঘরে আগুন জ্বালালে ধোঁয়ার উপরে ওঠা, হাঁড়িতে জল ফুটে গরম জল উপরে ওঠা, বায়ুমণ্ডলে মেঘ সৃষ্টি ও বৃষ্টি ইত্যাদি হচ্ছে এই পরিচলন স্রোতের ঘটনা। ঠিক আছে, তারপরে হচ্ছে পরিচলন স্রোতের যদি গুরুত্ব বলি, কি পৃথিবীর আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে, রান্না, হিটার, কুলার ইত্যাদিতে ব্যবহৃত হয়, সমুদ্র বায়ুমণ্ডলের তাপ বন্টনে ভূমিকা নেয়। এগুলি হচ্ছে পরিচলন স্রোতের গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার যদি ছবি দেখতে হয় তাহলে যেরকম তরলে এইভাবে উঠছে, আর এই গ্যাসের মধ্যে এইভাবে সমুদ্রবায়ু, স্থলবায়ুর সৃষ্টি করে। ঠিক আছে, তারপরে যে আছে যে বায়ুপ্রবাহ সৃষ্টিতে পরিচলন স্রোতের ভূমিকা কী, বোঝাই যাচ্ছে যে এই স্রোতটি, এই গরম হওয়া, ঠান্ডা হওয়া, এই ঘটনাটি বায়ুপ্রবাহকে সৃষ্টি করে। কিভাবে হয়, যে প্রথমে স্থলভাগ ও জলভাগ সূর্যের তাপে সমানভাবে উত্তপ্ত হয় না। সাধারণত স্থলভাগ দ্রুত গরম হয়, জলভাগ ধীরে গরম হয়। সেই গরম বায়ুটা কী করে, ধীরে ধীরে উপরে উঠে যায়। গরম বায়ু উপরে উঠে যাওয়ার ফলে সমুদ্রের যে ঘনত্ব কমে যাওয়া, এই বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এবং গরম বায়ু উপরে উঠে গেলে ভূপৃষ্ঠের কাছাকাছি কী হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। তখন কী হয়, চারপাশ থেকে ঠান্ডা বায়ু এই অঞ্চলে আসতে থাকে। ঠিক আছে, এই ঠান্ডা বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর পরিচলন স্রোত ও বায়ুপ্রবাহ কি, ঠান্ডা বায়ুর অনুভূমিক প্রবাহকেই আমরা বায়ুপ্রবাহ বা বাতাসের প্রবাহ বলি। উপরে উঠে যাওয়া গরম বায়ু আবার ঠান্ডা হয়ে নিচে নেমে আসে, এভাবে চক্রাকার পরিচলন স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, সমুদ্র বায়ু ও স্থলবায়ু হচ্ছে পরিচলন স্রোতের একটা বাস্তব উদাহরণ। ঠিক আছে, এগুলো আগেই সব বুঝিয়ে দিয়েছি আমি। গুরুত্ব কী, পৃথিবীর আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণে এই পরিচলন স্রোতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকে। মেঘ সৃষ্টি, ঝড় বৃষ্টি ইত্যাদির পেছনে এর একটা ভূমিকা থাকে। বায়ুমণ্ডলে তাপের সমবন্টন হয় এই পরিচলন স্রোতের জন্যই। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ছবিটা, যেটা ওই স্থলবায়ু জলবায়ুর যে ছবি সেটি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হলো ঝড়। কি ঝড় হলো বায়ুমণ্ডলের এমন একটি প্রাকৃতিক ঘটনা
যেখানে অত্যন্ত দ্রুত বেগে বায়ুপ্রবাহ, প্রবল বৃষ্টি, বজ্রপাত, মেঘের গর্জন, শিলাবৃষ্টি ইত্যাদি ঘটে। ঝড় সৃষ্টি হয় কীভাবে? ঝড় সৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ু তাপজনিত পরিচলন স্রোত। অর্থাৎ কোথাও যদি গ্রীষ্মকালে খুব উত্তাপ হয়ে যায় তাহলে ভূপৃষ্ঠ কী হবে? প্রচুর গরম হয়ে হালকা হয়ে যাবে, এবং তার ফলে কী হবে? সেই গরম বায়ুটা ওপর দিকে উঠে যাবে। আর তার ফলে কী হবে? সেই যে জায়গাটা উপরে উঠে গেল সেই জায়গাটায় নিম্নচাপের সৃষ্টি হবে। এবার নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে হঠাৎ করে যদি চারপাশ থেকে ঠান্ডা বায়ু ওই স্থানে আসতে শুরু করে প্রবল বেগে, তখনই কী হয়? সেটি ঝড়ের রূপ নেয়। আর তার সাথে কী হয়? ঘন ঘন মেঘ, বজ্রপাত এগুলো দেখা যায়। যে মেঘটির থেকে আমাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেটি হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। ঠিক আছে? তার সাথে কী হয়? বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি দেখা যায়। ঝড়ের প্রধান বৈশিষ্ট্য কী? জানা আছে, আমরা নিজেরাই দেখতে পারি। দ্রুত বেগের বাতাস, প্রবল বৃষ্টি, বজ্রপাত, মেঘের গর্জন, ঘূর্ণায়মান বায়ু প্রবাহ ইত্যাদি। ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে যে ঝড় সৃষ্টির বিভিন্ন ছবিগুলো। ঠিক আছে? এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তার পরের ভিডিওতে আমরা জানবো হচ্ছে ওজোন স্তর সম্পর্কে। ঠিক আছে?